নমস্কার, শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। দেখুন, বিধানসভা নির্বাচন যত দূরেই থাক না কেন অফিসিয়ালি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজ্য রাজনীতি একেবারে তার চাপানোতর তুঙ্গে, তার পারদ যে তুঙ্গে, সেটা বলাই বাহুল্য। কেননা আবার ধুন্ধুমার কোচবিহারে ফের বিক্ষোভের মুখে পড়ল বিজেপি। যদিও বিজেপির তরফ থেকে একেবারে অভিযোগ শোনানো হয়েছে, আঙুল তুলে অভিযোগ দাগানো হয়েছে যে পুরো উদয়ন গুহর নেতৃত্বেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এর পাশাপাশি আমরা আপনাদের সামনে রাখবো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুনের হুমকি বিতর্ক। যদিও তার নিজের বক্তব্যে অনড় রইলেন তৃণমূল কাউন্সিলর আনোয়ার। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব, কিন্তু শুরুতেই আপনারা জানেন আগামীকাল অভয়াকাণ্ডের 1 বছর। আজকে রাত অর্থাৎ গত বছর 8 তারিখে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল। সোদপুরে প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল শুরু হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আমরা দেখছি সেই প্রতিবাদ মিছিলের ছবি। একেবারে পাপিয়া, প্রতিবাদ মিছিল, মশাল মিছিল শুরু হয়েছে উত্তর 24 পরগনা জেলা এসএফআই ডিওয়াইএফআই এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির বিচারহীন 365 দিন। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান প্রবীর দে তোমাকে ছবিটা দেখাচ্ছে, এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে সোদপুর যে উড়ালপুল তার ঠিক মাঝখানে। এখান থেকেই সোদপুর বারাসাত রোড ধরে এইচবি টাউনে যাবে। সেখানে অবস্থান বিক্ষোভ হবে রাত ভোর, সকালে রাখি বন্ধন এবং তার মাধ্যমেই শেষ হবে বিচারহীন 365 দিন। এবং তার প্রতিবাদে আজকে এই যে মিছিল, তার কারণটা আমরা মনে করছি যে 1 বছর পরও অভয়ার বিচার হয়নি। শুধু আমরা নয়, অভয়ার বাবা মা তারাও সেটা মনে করছে এবং পশ্চিমবাংলার সকল গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা মনে করছে, যাদের আন্দোলনের কারণেই সারা পশ্চিমবাংলার সরকার এবং ভারতের সরকার নড়ে চড়ে বসেছিল। কিন্তু আজকে আমরা 1 বছর পরে দেখছি যে ভারতের সরকারের সিবিআই আর মমতার সরকারের কলকাতা পুলিশ এক জায়গায় চলে আসছে। তাহলে যতদিন এই সেটিং থাকবে ততদিন বিচারহীন 1 বছর। কি বলবেন? আমরা চাইবো যে যে অপরাধী তাদের বিচার হোক। এই সেটিং বন্ধ করতে হবে। এই সেটিংয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যতদিন না অপরাধীরা শাস্তি পায়। এই অনৈতিক সেটিং মানে যা রাজ্যকে শেষ করছে, দেশকে শেষ করছে এবং অভয়ের বিচার পাচ্ছে না, তার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত মানুষ এক হচ্ছে। অভয়ের বাবা মাও বুঝছে, আমরাও বুঝতে পারছি। তুমি শুনলে পাপিয়া যে বিচারহীন 365 দিন এবং তারই প্রতিবাদে বাম কর্মীরা পথে নেমেছেন এবং তাদের যে আজকে পরিকল্পনা, অবস্থান বিক্ষোভ চলবে রাত ভোর, তারপরে রাখি বন্ধন। আগামীকাল এই মর্মান্তিক ঘটনার 1 বছর পূর্ণ হতে চলেছে এবং 1 বছরে বিচার মেলেনি। সেই কারণে তারা আজকে রাজপথে। আগামীকালও একাধিক কর্মসূচি রয়েছে, বামেদের মানববন্ধন কর্মসূচি রয়েছে। ঠিক সেরকমভাবেই এই মুহূর্তে সোদপুর বারাসাত রোড ধরে মিছিল এগিয়ে যাচ্ছে এইচবি টাউনের দিকে। বিচারহীন 1 বছর প্ল্যাকার্ডে একেবারে এই কথা লিখেই প্রতিবাদে গর্জে উঠছে আবার রাজপথ। এখান থেকে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। উজ্জ্বল, দেখতে পাচ্ছি এসএফআই ডিওএফ এর মহিলা সমিতি কলেজ স্ট্রিটে তারা প্রতিবাদে নেমেছেন। একদম দেখো, বিচারহীন 1 বছর এই স্লোগানকে সামনে রেখে এসএফআই ডিওয়াইএফআই এবং মহিলা সমিতি তাদের ডাকে আজকে এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হবে। এই মিছিল এবং সেই মিছিল গিয়ে পৌঁছাবে শ্যামবাজারে এবং সেখানে তারা প্রতিবাদ জানাবেন। তাদের দাবি যে 1টা বছর ধরে দেশের মানুষ, রাজ্যের মানুষ, এমনকি বিশ্বের মানুষ পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন। বারবার প্রতিবাদে গর্জে উঠেছে মানুষ। তাদের দাবি ছিল এই যে তিলোত্তমা, তার বিচার করতে হবে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা এই মৃত্যুর ঘটনার সঙ্গে কারা যুক্ত, তার বিচার করতে হবে। কিন্তু তাদের দাবি সেই বিচার এখনো পাননি। কি দাবি? মূলত বিচার চাই। অভয়ার মৃত্যুর প্রাতিষ্ঠানিক খুন, ধর্ষণ, তার বিচার চাই। এই বিচারের জন্যই আজও রাস্তায়, কারণ বিচার অধরা, আজও অধরা। সেই কারণে আর পৃথিবীর ইতিহাস এরকম অনেক ঘটনার সাক্ষী আছে যেখানে রাস্তায় নেমে লড়াই করেই বিচার আদায় করতে হয়েছে। তাহলে আমরাও বিচার চাই, তাই জন্য আমরা লড়াই। মূলত আজকে পরিকল্পনা কি করতে চলেছে? আমরা এখন তো মিছিল করে যাচ্ছি, লড়াই করেই আমরা বুঝেছি যে বিচার আদায় করতে হবে। কারণ আমরা যা দেখছি গত 1 বছর ধরে, সেটাতে বিচার তো পেল না মানুষ। সেই কারণে
মূলত আজকে এটাই দাবি সাধারণ মানুষের কাছে আরেকবার মনে করানো যে সাধারণ মানুষ 1 বছর আগে আজকের দিনে রাস্তায় নেমে রাত দখল করেছিলেন, দিন দখল করেছিলেন। আজকে তাদের কাছে সবার একবার বলা যে আবার একসাথে মিলে চিৎকার না করলে এই যে সময়টা চলে যাচ্ছে, এই যে সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে এখনও বিচার বলছি, কিন্তু নিজেরাই বুঝতে পারছি যে কবে কখন কারা কিভাবে কখন জেল থেকে বেরিয়ে গেল, জামিন পেল, কি করে ধামাচাপি হলো, কি করে ঘটনা পুরোটাকে ছড়িয়ে দেওয়া হলো মানুষের মন থেকে, চেষ্টা করা হলো, সেগুলো আরেকবার মনে করানোর আরেকবার বিচারের দাবি করছি আমরা। দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা, যে ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থক সাধারণ মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছেন। তাদের হাতে যে প্ল্যাকার্ড, তাতেও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে সব দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার। সব দোষীদের শাস্তি চাই। অভয়ার মা বাবা তারা নিজের মেয়েকে হারিয়েছেন। সেই 8ই আগস্ট 1 বছর আগে যে রাত শেষ করে দিয়েছিল সমস্ত স্বপ্ন, একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল বিশ্বাসের ভিত। অভয়ার মা বাবা আজও পথে, তারাও এই বিচার চাইছেন। আর অন্যদিকে যে খবরে আমরা এই মুহূর্তে নজর রাখবো, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, তার বিচার কে করবে? বিজেপির মহিলা কর্মীদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর আনায়ার খানের বিরুদ্ধে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি কাউন্সিলর সজল ঘোষের, বেশ করেছি, যা বলেছি, যা পারে করেনি, প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর। अभी से अपना रवैया चेंज कर लो, नहीं तो किसी को बख्शा नहीं जाएगा इस तारक अल्लाह के नगरी में, किसी को बख्शा नहीं जाएगा। हम खत्म कर देंगे ये लोग को यहाँ पर राजनीति करने नहीं, एकदम खत्म कर देंगे। मेरा आवाज अगर सुन रहा है, ए कुत्ता, 2 कुत्ता 1 कुतिया, आवाज सुन रहा है तो सुन ले, खत्म कर देंगे राजनीति तुम लोग। अब कोई नौजवान लोग हाथ उठाओ, सब कोई इस लड़ाई में सबको एक साथ रहेगा तो बीजेपी को यहाँ से भगाएगा तो आप लोग। আমি শঙ্কুদেব পান্ডার কাছে আসবো। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পোস্ট করে বলছেন যে আনোয়ার খান ভয়ঙ্কর কুরুচিকর মন্তব্য করেছেন। দেখুন, এটাকে কোন ধরনের বাঙালি সংস্কৃতির মধ্যে ফেলতে চায় তৃণমূল কংগ্রেস, আমি সেটা তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই। আমরা তীব্র ভাষায় এই কালচার, এই অ্যাপ্রোচ, এই হুমকির প্রতিবাদ করছি এবং আনোয়ার খানের গ্রেপ্তার দাবি করছি। আমি শুধু এটুকু বলতে চাই, আনোয়ার বাবু খুনের হুমকি দিচ্ছে, একদম খুন করছে, আবার আপনি হুমকি দিচ্ছে। বিরোধী দলনেতাকে তো খুন করতে গেছিল, আপনি জানেন না নাকি, দেখেননি নাকি? তারপরে কাকে গ্রেপ্তার করেছে? তার মন্ত্রীকে অ্যারেস্ট করেছে। এটাই তো দেখছেন, পুলিশের মা বউকে ধরে টেনে যে ধরনের ধর্ষণ করবে বলেছিল, তাকে নিয়ে গিয়ে পার্টির মাথা করে দিয়েছে কেষ্টমণ্ডলকে। কি চান আপনি? কি ভাবেন? তৃণমূলের কাছে এর থেকে বেশি কিছু আশা করেন? এটাই তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূল কংগ্রেসের বাঙালিদের প্রতি প্রেম, এটাই তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা। আবার এরপরে আর বলার কি আছে? আমি শুধু একটাই কথা বলতে চাইবো যে পরেশ পালকে দেখছেন তো এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কদিন পর গ্রেপ্তার হবে, জেলের মধ্যে থাকবে, এর অবস্থা তাই হবে। পশ্চিমবাংলায় একজন মহিলা যে কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, তাকে কুতিয়া বলে আক্রমণ করবেন? এইটা ল্যাঙ্গুয়েজ? এখনো পর্যন্ত দল কোনো ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেস আমার মুখে বড় বড় কথা বলে, বাঙালির সংস্কৃতির গল্প শোনায়। একেবারে আবার আসবো শঙ্কুদেব আপনার কাছে, কিন্তু তার আগে আনোয়ার শাহ তিনি কি বলেছেন? আনোয়ার খান তিনি নিজে কি বলেছেন, যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে? শুধু নয়, খুনে মেরে ফেলার হুমকি পর্যন্ত তিনি দিয়েছেন। দেখুন, আমি বলেছি কি যারা এইখানে গরিব মানুষের ঝুপড়ি ভাঙানোর যে ষড়যন্ত্র করছে, যারা এই বিদেশে মানুষ, তারা এখানকার নাগরিক, তাদেরকে বলা হচ্ছে এরা বাংলাদেশি আছে। আমি বলেছি যারা এই ধরনের নোংরামি যারা করেছে, কি এই 24টা জায়গাকে 100 দেখিয়েছে, তাদেরকে যদি ধরি তাহলে ওকে ছোট করব, ওকে কেলিয়ে আমি একদম ছোট করব। কারো ঘর কেউ ভাঙাবে, কারো পেটে লাত মারবে, সে কুকুর হবে না তো কি বলবো? আমি ওকে কুত্তা বলবো। আজকেও বলছি ও কুকুর আছে, আর যে সজল ঘোষের বলছেন সেও কুকুর আছে। আমি বলছি আমার কিছু যায় আসে না, আর না আমার কিছু করতে পারবে। কি সজলের ক্ষমতা আছে তো এসে আমার উপরে মোকদ্দমা করুক, আমার উপরে কেস করুক, আমি সজল ঘোষকে বুঝে নেব। সংযত থাকা তো দূরে থাক, শুধরে নেওয়া দূরে থাক, তিনি তার বক্তব্যে অনড়, উল্টে সাফাই দিচ্ছেন, বলছেন বেশ করেছি, যা বলেছে, যা পারে করে নিক। রাহুল দা, যেটা বলেছে সেটা তো দলের ভাষা নয়, সেটা আনোয়ারের ব্যক্তিগত ভাষা।
এবং দল দল কি ব্যবস্থা নেবে নিশ্চয়ই নেবে। না আপনার কি মনে হয় দলের কি ব্যবস্থা নেওয়া দলের উচিত? ব্যবস্থা নেওয়া উচিত এবং দল ব্যবস্থা নেবে কোনো মতেই সমর্থনযোগ্য বা গ্রহণযোগ্য নয়, একদম তাই। কিন্তু মুশকিল হচ্ছে দল তো এইমাত্র শঙ্কু বললো না কৃষ্ণমণ্ডলের কথা, কৃষ্ণমণ্ডল দল তাও ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়া হয়েছে। যখন শুভেন্দু অধিকারী যার কথা বলছিল ছাড়ো না, এইটা কি ব্যবস্থা নেবেন বলুন না। সজল ঘোষকে বলেছে এই ধরনের কথাবার্তা, ডবল চালাতে পারি ভাই আমি, তো আমি আগে বলুন না কি ব্যবস্থা নেবেন। ক্ষমতা নেই, সাহস নেই সহ্য করার। বলতে দিতে হবে, রাহুল দাকে বলতে দিতে হবে। রাহুল দা একজন কাউন্সিলর, একজন জনপ্রতিনিধি। রাহুল দা একজন জনপ্রতিনিধি, এইভাবে কি করে আরেকজনকে খুনের হুমকি দিতে পারেন? পুলিশ শতপ্রণোদিত ব্যবস্থা নেবে না? মামলা কেন করবে না শতপ্রণোদিত পুলিশ? বলতে দাও, কি ধরনের অসভ্যতা? এটা অসভ্যতা দলের লোক। সভ্যতা হচ্ছে সভ্যতা। আমাদের প্রতিবাদ করলে ভয়ের চড়ে বলতে পারছে না। প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী যে ভাষায় আক্রমণ করেছিল বীরভা হাঁসদাকে, পরবর্তীকালে সমস্ত মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো। কে বলেছিল? আজকে তার পরবর্তীকালে আজকে সোফিয়া কুরেশির নামে মধ্যপ্রদেশের মন্ত্রীরা যে কথা বলেছিল, তারপরে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা ব্যবস্থা নিয়েছে, কোন ব্যবস্থা নিতে পারেনি। এখানে পুলিশ ব্যবস্থা নেবে না। তৃণমূল সম্প্রতি আপনি আগের উদাহরণ ছেড়ে দিলাম রাহুল দা, অনুব্রত মণ্ডল যা বলেছেন কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত একেবারে বলুন তো। তারপরে খুব স্বাভাবিক নয় কি অনুব্রত মণ্ডলের কথার পর এই তৃণমূল কাউন্সিলররা এভাবে সাহস পাচ্ছেন? আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, আচ্ছা প্রথমে বলি, দেখো এই যে আর কথা বলা হচ্ছে আনোয়ার খান কাউন্সিলর তৃণমূলে, যত সম্ভব ইনি পশ্চিমবঙ্গের লোক নন, উনি পশ্চিমবঙ্গের লোক নন এটাই মনে হচ্ছে আমার। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের আমরা যারা বাঙালিরা রয়েছি, হিন্দু মুসলমান ভাই, আমরা এই ভাষায় কথা বলতে পছন্দ করি না, প্রথম। দ্বিতীয় হচ্ছে এই আনোয়ার খানকে যেরকম অ্যারেস্ট করা উচিত, কেন করছেন না জানি না। এই তৃণমূলের এই যে আনোয়ার খান এবং দেখো শুভেন্দু অধিকারী, এনাকেও অ্যারেস্ট করা উচিত, কিন্তু তৃণমূলের প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন তারা অ্যাকশন নেয় না। কেন মানে মুসলমানদের আক্রমণ করছেন। আরে আপনি কদিন পরে কংগ্রেস করতে আসবেন, আপনি কদিন পরে আসবেন, যেভাবে তৃণমূল থেকে পালিয়ে এখন বিজেপি করছে, কংগ্রেস করতে আসবেন কিছুদিন পরে। আমরা আপনাকে লাস্ট বেঞ্চে বসিয়ে রাখবো, শুনে রাখুন এবারে, চুপ করে শুনুন। আরে ভাই সোনার ক্ষমতা করেন, শোনার ক্ষমতা রাখুন, শোনার ক্ষমতা রাখুন। ভুলভাল আপনি তো শোনাচ্ছেন, বারবার একটা কথা বলতে হয় তাতে সময়টা চলে যায়। শুনুন অশিক্ষিতদের মতন কথা বললে হবে না। দেখো বলতে অসুবিধা হচ্ছে, হজম করতে জানি। আরে নৈশভোজে কি আপনাদের মতন লোকেরা যাবে নাকি? অদ্ভুত কথাবার্তা বলছেন। আরে আপনাদের মতন বিজেপির লোকেরা পাবেন নাকি নৈশভোজে? বিজেপির নৈশভোজ অন্যরকম হয়, কে কি খাবে, কে কি পড়বে, তার উপরে নৈশভোজ হবে। ইন্ডিয়ান নৈশভোজ সকলকে নিয়েই হবে। অবশ্যই আমি দুজনকেই থামালাম। আমরা এই প্রসঙ্গে অর্থাৎ আনোয়ার খান যে মন্তব্য করেছেন, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ পোস্ট করেছেন, আপনারা দেখেছেন যে কুকথা তিনি বলেছেন, উল্টে নিজের বক্তব্যে তিনি অনড় রইলেন। কিন্তু মন্ত্রী শশী পাজা তিনি কি বলেছেন দেখুন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি যে সকলেই সংযত থাকুন। লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন এবং যেই দিশায় লড়াই যাচ্ছে সেখানে পরিষ্কার কথা যে আমার ভাষার উপরে আক্রমণ হচ্ছে, আমার অস্তিত্বের উপরে আক্রমণ হচ্ছে। সুতরাং আমার মনে হয় প্রত্যেকেই তো দিদির উপর আস্থা রেখেছে, বঙ্গের মামাটি মানুষে আস্থা রেখেছে। তিনিও নিশ্চয়ই যদি এই ধরনের উগ্র ভাষা ব্যবহার করে থাকে এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু তারপরেও নিজের ভাষা তিনি শুধরে নেননি, উল্টে বলছেন প্রাণে মারতে বলিনি, মারধর করতে বলেছি। খুনের হুমকির অভিযোগ নিয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন ওই আনোয়ার খান। কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান যখন খুনের হুমকি দিচ্ছেন, তখন মালদার তৃণমূল নেতা খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। ভাবুন, মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যকে শুট আউটে চক্রান্ত করা হয়েছে। একেবারে নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন তিনি। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেইকি করা হয়েছে। চক্রান্তে কারা শামিল? বিহারের দাগী অপরাধীরা। অভিযোগ মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খানের। কি বলেছেন তিনি দেখুন। কিছু সোর্সে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল।
কারা ষড়যন্ত্র করছে, কারা আছে এর মধ্যে? বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাতে বিহার থেকে এরা ইয়ে করছে তাদের। এবার দোল মনে হয় আছে কি না সেটা তো বলা যাবে না। এবার যেখানে আমরা যেটা সোর্স পেয়েছি বিহারের দুষ্কৃতীরা আছে। আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। দেখুন, উনি অভিযোগ করছেন যে বিহারের দুষ্কৃতীরা এই খুনের চক্রান্তে সামিল রয়েছে। তিনি খুনের আশঙ্কা করছেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন। আর আরেকজন তৃণমূল নেতা, তিনি তো পুলিশ প্রশাসনকে রেয়াতি করছে না, দল তো দূরেই থাক, তিনি একেবারে প্রকাশ্যে খুনের হুমকি দিচ্ছেন। অশালীন মন্তব্য, কুরুচিকর ভাষা তার। আমি এখানেই রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, একজন খুনের হুমকি দিচ্ছেন, আরেকজন নেতা, মানে দুজনই শাসক দলের নেতা, আরেকজন খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। আমরা ভুলে যাইনি, মানে যদি দুলাল সরকারের খুনের ঘটনা থেকে ধরুন, আর সম্প্রতি 10ই জুলাই ইংরেজ বাজারে একেবারে স্ত্রীর সামনে কিভাবে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের নেতা। রাজাগোপাল বাবু, হ্যাঁ দেখুন, এটা তো পরিষ্কার যে মানে পশ্চিমবঙ্গে আইন যে শাসনের যে ব্যবস্থা সেগুলো উদাও হয়ে গেছে। তার ফলেই দেখা যাচ্ছে যে ভাষা আনোয়ার ব্যবহার করছে, এটা হয়তো রাজনীতিতে গোপনে হতো। আগে হয়তো পার্টি ছোট মিটিংয়ে কেউ বলতো সব কথা, পাবলিকলি কেউ কোনোদিন বলতো না, কারণ একটা শিষ্টাচার হয়তো ছিল। এখন সেগুলো সব গেছে, কেন সবাই জানে আমি যা খুশি বলবো। এই যে আমি মেরে ফেলতে পারি, খুন করতে পারি, কারোকে কুত্তা বলতে পারি, এইগুলো তো রাজনীতির ভাষা কোনোদিন ছিল না। এখন জানে এসব বললে আমার কেউ কিছু করবে না। এবং আমি দেখলাম, সবচেয়ে অবাক হলাম, এরকম ভাষা ব্যবহার করার পরেও দলের সর্বোচ্চ নেত্রী বলছেন যে সংযত হওয়া উচিত, এইটুকুনি মানে বলছেন, কিন্তু যে ভাষা ব্যবহার করে ফেলেছে এটা মারাত্মক ব্যাপার। কিন্তু সেই এটা যে মারাত্মক ব্যাপার, ওকে দল থেকে এক্ষুনি তাড়ানো দরকার, এই যে চিন্তা ভাবনাটা আমি দেখছি না। এটা খুব দুঃখ লাগছে যে এরাই কিন্তু প্রস্তাব পেয়ে যাচ্ছে। ও তো জানে যে লোকটা, আপনি হ্যাঁ একটু যে লোকটা এটা বলছে, রাহুল আমি বলছি একটু হ্যাঁ ঠিক আছে, রাহুল অত্যন্ত মার্জিত মানুষ, আমার কাছের বোন, হ্যাঁ আনোয়ারের দলের লোক হতে পারে, রাহুল কোনোদিন ভাষা ব্যবহার করবে না। কিন্তু রাহুলের প্রতিবাদটাও আমার কাছে খুব ম্রিয়মান ছিল। রাহুলকে একটু যে ভাষায় ও আমার সঙ্গে অন্য সময় কথা বলে, এই ভাষায় যদি আনোয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমার ভালো লাগতো। তো যাই হোক, যেটা ঘটছে এর ফলে কী হচ্ছে জানেন তো, এই যে মালদার যে লোকটা দেখালেন, এই আনোয়াররা শক্তি পাচ্ছে বলেই দলের ভেতরে যারা প্রতিবাদ আজকের করছে না, তারাই কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে অ্যাট সাম স্টেজ। একদম, আপনি এই যে দলের ভেতরের কথা বললেন, দেখুন একদিকে যখন এই আনোয়ার খানদের একেবারে স্পর্ধাই বলবো, সেটা ক্রমশ বাড়ছে, যার ফলে কুরুচিকর মন্তব্য শুধু না, এভাবে খুনের হুমকি দিচ্ছেন। অন্যদিকে বুলবুল খান, তিনি থানায় অভিযোগ দায়ের করছেন কি হিসেবে, পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন কি হিসেবে, না নিরাপত্তার অভাবহীনতায় তিনি ভুগছেন। অর্থাৎ দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানছেন না, কিন্তু তিনি এইটা মানছেন যে তিনি খুন হয়ে যেতে পারেন। কি কারণে? বিহারের যারা দুষ্কৃতী রয়েছে বলে তিনি মনে করছেন, তাদের কেন গ্রেফতার করছে না পুলিশ, তাদের কেন খোঁজ নিচ্ছে না পুলিশ? আর অন্যদিকে এই প্রশ্ন উঠবে, যিনি এই কুমন্তব্য করলেন তার বিরুদ্ধেই বা পুলিশ কেন কোনো ব্যবস্থা নেবে না? গত 5ই আগস্ট শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, আর তাই 3 দিনের মাথায় ফের উত্তপ্ত হলো কোচবিহার। বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল, আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে গিয়েছিলেন তারা, আর সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়করা। দেখুন, পুলিশ প্রশাসন কোথায়? মহিলারা এসেছে, আপনারা দেখুন বাড়িতে ঢিল, রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। হ্যাঁ দেখুন, প্রশাসন কোথায় আছে? শালমারার মণ্ডল সভানেত্রী বিজেপির মলিনা বর্মন
আক্রান্ত হয়েছিলেন তিনি, তার বাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। তার বাড়িতে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দল। কি বলেছেন মলিনা বর্মন দেখুন। আমি আর কি বলবো, আমি জমিতে কাজ করি, আমরা গরিব মানুষ, দিন করে দিন খাই। আমার একটাই দোষ, আমি বিজেপি করি। কেন আমরা গরিব দেখি কি আমি বিজেপি করতে পারবো না? আমরা সুরক্ষা চাই। আমি চাই যে আমাদের যারা উদয়নগরের নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে, আমার বাচ্চারা আজকে না খেয়ে স্কুলে গেছে, পড়াশোনা করে বই খাতা সব পূর্ণকালে ছুটে ফেলছে। আমি চাই এদের বিচার হোক, এরা যেন শাস্তি পায়। আমি এটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আমি আর কি বলবো, ওদের গুন্ডা রাজনীতি। আমরা কারণ ঘুমোতে পারিনি দাদা, আমরা সবাই আতঙ্ক, আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার। আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলাও করবে। ওরা আমাকে কালকে বলছে তুমি বের হও, তোকে খুন করব। আমাদের জন্য কোনো ক্ষতি হয় সব কিছু উদানগ্রহ দায়ী। ওরা বলছে যে ওদেরকে খুন করবে, কি করার আমি এসি। পুলিশ প্রশাসনকেও বিশ্বাস করি না। পুলিশ প্রশাসন পরে আসে, ফোন করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর আসে, ওরা বলে যাচ্ছি দিদি যাচ্ছি। আমার প্রথম প্রশ্ন থাকবে রাহুলদার কাছে। রাহুলদা, বিরোধী রাজনীতি করাটা কি অপরাধ? বিজেপি করাটা কি অপরাধ? সেই প্রশ্নই তো তুলছেন মলিনা বর্মন। তিনি আবার হামলার আশঙ্কা করছেন। পুলিশ প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, ফিরে গেলে মানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ফিরে গেলে আবার তাদের ওপর হামলা হতে পারে। আপনাকে মনে করিয়ে দিই, উদয়ন গুহ পুলিশ সুপারের চক্রান্তে হামলা হয়েছিল, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। আজকে বিজেপি প্রতিনিধি দল তারা দেখতে গেছেন, অপরাধটা কোথায় তাদের? কেন পুলিশ প্রশাসন থাকবে না? ধস্তাধস্তি হাতাহাতির পরিস্থিতি তৈরি হবে কেন? তৃণমূল কংগ্রেসের নামে কথা থেকে উঠলো এখানে, আমি প্রথম কথা জিজ্ঞেস করছি। দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী দিনের পর দিন তার প্রভোকেশন, প্রতিটি কথায় উস্কানিমূলক মন্তব্য এবং যেভাবে যে ভাষায় বাঙালিকে আক্রমণ করছে বিজেপি, আজকে তার বহিঃপ্রকাশ তো কোথাও না কোথাও হবে। আমি সমর্থন করছি না এটা। দ্বিতীয় কথা, আজকে যারা এনআরসির চিঠি পেয়েছে তাদের বেশিরভাগই কুচবিহার, আসাম থেকে যেগুলো গেছে প্রত্যেকটা গেছে। আজকে এই অসভ্য বিজেপি প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে বাঙালিকে যেভাবে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেন সংযত থাকার কথা। তাহলে সেই সংযত থাকার বার্তা কি পৌঁছচ্ছে না দলের নেতৃত্বের কাছে, দলের নেতাকর্মীদের কাছে? সেই বার্তা পৌঁছচ্ছে না রাহুলদা? আপনি শুনলেন না প্রশ্নটা রাহুলদা? যাদের তাড়িয়ে দিয়েছে মানব পাচারকারী নিশীথ প্রামাণিক, যে দিনের পর দিন কুচবিহারে দলটাকে অশান্ত করে মানুষকে চরম জায়গায় নিয়ে গেছে এবং তার বহিঃপ্রকাশ হবেই। আজকে সাধারণ মানুষ খুলে বুঝছে যেভাবে বিজেপি বাংলা বিরোধী আচরণ করছে, বলছে বাংলা ভাষাই নেই। রাহুলদা, যদি বিরোধীরা আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুলিশ কি করছিল? পুলিশ তো আছে বলে কিছু হচ্ছে না। আমার বক্তব্য যেদিন গেলেন সেদিন এসপি সব জানতেন। এসপি তারপরে পরিস্থিতি উত্তপ্ত আছে, কোনো ব্যবস্থা নেই। এই প্রমোটি এসপির নেতৃত্বে হচ্ছে। ওই এসপি বিজেপির নামে আর উদয়ন গুহ ওই দুজনকে গ্রেফতার করা উচিত। বিরোধী দলকে খুন করতে গেছে একজন 8 মাসের অন্তঃসত্ত্বা, তিনি কি দল করেছেন? তিনি রাজনীতি করেছেন, পেটে গিয়ে লাথি মেরেছে এরা। এই ভাবা যায়? এবার যদি রাহুলদা এখানে বসে বলেন হবে, তাহলে কি কোথাও উস্কানি দেওয়া হচ্ছে না? আমি আসবো রাহুলদা, তার আগে মালতী রাভা দেখেনি, বিজেপি বিধায়ক মালতী রাভা তিনি কি অভিযোগ করেছেন, এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বা কি বলছেন, পরপর দেখুন। এখানকার যে একজন গুন্ডা মন্ত্রী আছেন, তার এই নেতৃত্বে এই যে মলিনা বর্মন, এই দিনহাটা 6 নং বিধানসভার মহিলা মোর্চার সভানেত্রী, তার বাড়িতে ভাঙচুর হয়েছে। ভাঙচুর তো হয়েছে, আসবাবপত্র সব তো নিয়ে গেছে। এমনকি তারা তো প্রান্তিক মানুষ, দিন আনি দিন খায়। তাদের চাল ডাল, গ্যাসের ওভেন থেকে শুরু করে ভাতের হাঁড়ি কড়াই সমস্ত কিছু ভেঙেছে। খুন করে দেওয়ার কথা বলছে পুলিশ। তো দলদাস, পুলিশকে বারবার ফোন করা হচ্ছে, পুলিশ বলছে দেখছি যাচ্ছি। সারা পশ্চিমবঙ্গেই তো তাই চলছে, আর দিনহাটাতে তো আরো বেশি। যারা বিক্ষোভ দেখিয়েছে তাদেরকে হাতে কিন্তু কোনো আজকে দেখাতে পারেনি যে তৃণমূলের পতাকা রয়েছে।
এবং মহিলারা। কালকের ঘটনায় আজকে গেছেন বিজেপি নেতা নেত্রীরা, তারা গিয়ে তো উল্টো পাল্টা কথা বলা শুরু করেছেন। এই মহিলাদেরই তো তারা বলছেন যে রোহিঙ্গা। এই ধরনের কথাবার্তা, এই ধরনের কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখোমুখি এদের করতে হয়েছে। আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, সেদিন ছিল একেবারে ছোট কর্মসূচি, তাও আদালতের বেঁধে দেওয়া, আর আজকে বিজেপি বিধায়করা তারা গেলেন আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে, তোমরাও বিভিন্ন সময় যাও। সেখানে হামলা, এই ঘটনা ঘটবে কেন? পুলিশ প্রশাসন দেখবে না? ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় তাহলে সেটাও দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। রাহুল দা, আসবো আপনার কাছে। গুন্ডামি করে করে অভ্যেস হয়ে গেছে। এখন পঞ্চায়েতে কত খুন করেছিল এখন হিসেব দিতে পারবেন না। জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী খুন হয়েছিল, কি হয়েছে? বিচার হয়েছে বলো তো? 1, 2 আজকের এই ঘটনা, দিনহাটা দীর্ঘদিন ধরে একটা সেন্সিটিভ এলাকা, বারে বারে মারামারি বোমগুলি চলছে, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না? এবং সবথেকে বড় কথা তোমাদের বলি, থানায় থানায় আমরা ডেপুটেশন দিয়েছিলাম শুভঙ্কর সরকারের নির্দেশে, প্রদেশ সভাপতি। কেন? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান। আজকে মানুষ কার কাছে যাবে? তোমাদের এই প্রতিবেদনে দেখলাম যে এতগুলো মহিলা মারামারি করছে। আজকে উত্তরবঙ্গের যে রাজনৈতিক কালচার, সেই কালচারটা এই তৃণমূলের বুলবুল আর এই আমাদের বিজেপির চুলবুলরা নষ্ট করছে। এবং সবথেকে বড় কথা ভুলে গেলে চলবে না, এই যে এটাও ভুলে গেলে চলবে না, এই কোচবিহারে 5 জনকে এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। নোটিশ শুধু নয়, তাদেরকে নোটিশ ধরানো এবং তাদের মনে ভয় ঢোকানো, এটা একটা স্ট্র্যাটেজি যে 5 জনকে নোটিশ ধরাবো, বাকি 50 জন ভয় থাকবে। এই যে স্ট্র্যাটেজি চলছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এলে কিছু করা যাবে না, এবং যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আপনারা নিয়ে আসবেন, রোহিঙ্গা নিয়ে আসবেন, কিছু করা যাবে না, ছেড়ে দিতে হবে। রোহিঙ্গাদের একটা সরগনা লজ্জা করে কথা বলছেন তৃণমূল আর বিজেপি আর তৃণমূল। আরে কংগ্রেস আছে, রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে, রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে। ভাই চোখের চশমাগুলো খুলে ভালো করে পরিষ্কার করে পড়ো, দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট চুরি করতে হয়। বিজেপি জানে, বিজেপি শিখিয়েছে, বড় বড় ডায়লগ দিচ্ছে, আমরা জানি। কুচবিহারটা বাংলাদেশিতে ভর্তি করে ফেলেছে, যে আবার বড় বড় কথা তৈরি হচ্ছে, আগামী বর্ডারের কাছ দিয়ে ঢোকাচ্ছে, আগামী 26 এর ইলেকশন আছে, সত্তা মহিলা 26 এর ইলেকশনের আগেই যদি এই অবস্থা হয়, আমরা জানি না এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে। বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন দেখুন। এই ঘটনাগুলো কুচবিহারে যে ঘটছে তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি এবং মিছিলের উপর যে হামলা হয়েছিল, সেই হামলারই এটা একটা পার্ট বলে আমরা মনে করছি। এবং তৃণমূল কংগ্রেস সেই হামলার মাধ্যমে একটা ভয়ের বাতাবরণ কুচবিহারে তৈরি করতে চাইছে। এবং আমরা পরিষ্কার বলতে চাই, শুভেন্দু অধিকারীর ঘটনা থেকে আজকের ঘটনা পর্যন্ত প্রত্যেকটি ঘটনার মাস্টার মাইন্ড হচ্ছে উদয়ন গুহ। অবিলম্বে উদয়ন গুহকে সন্ত্রাসবাদী নেতা হিসাবে ঘোষণা করতে হবে। রাজাগোপাল বাবু, মাস্টার মাইন্ড কে সেটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের, কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হবে কেন, এই হামলার ঘটনা বারবার ঘটবে কেন, এটা দেখার দায়িত্ব তো পুলিশ প্রশাসনের। কেন বিরোধীরা দেখতে পারবেন, দেখতে যেতে পারবেন না? কেন আক্রান্ত হতে হবে? প্রশ্নটা তো আগে এটা, কেন আক্রান্ত হতে হবে? তিনি বলছেন বিজেপি করতে পারবো না, বিরোধী রাজনীতি করাটা কি অপরাধ? হ্যাঁ, দেখুন, যে মহিলাকে মারধর করা হয়েছে, মানে তিনি যেভাবে বলছিলেন, খুব করুণ স্বরে, কান্নার সুরে, খুব খারাপ লাগছে যেরকম শুনতে, যে রাজনীতি উনি তো যেটা বললেন, রাজনীতি করার জন্য ওনার উপরে ক্ষোভ মানে শাসক দলের এসেছে। এবং আজকেও যেটা দেখা যাচ্ছে যে তাদের দলের নেতারা হয়তো দেখতে গেছে, কিন্তু সেখানেও যারা এই যে ধরুন পতাকা নিয়ে এসেছে, পতাকা নিয়ে মারপিট করবে, পতাকা নিয়ে খুন করবে, এ তো মানে জানি না এ ধরনের নতুন সূর্য উদয়ন উনি কি বললেন আমি জানি না, এটা বলা যায় না। দেখিয়েছিল না শুভেন্দুকে আগের দিন মারতে গিয়ে একদিন বলিনি, ব্যাপারটা হচ্ছে আজকে যখন তার বাড়ি যাওয়া হচ্ছে বা মহিলা আক্রান্ত হয়েছে, স্বাভাবিকভাবেই দড়ি ধরেও নিয়ে যে মানুষের এগিয়ে আছে তাদের প্রতি বা যারা আসছে তাদের প্রতি, পুলিশ তো থাকা উচিত, মহিলা পুলিশ তো থাকা উচিত ছিল। একটাও পুলিশ আমরা দেখলাম না। যে পুলিশকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোনো এক বিজেপি নেতার বোধহয় কেন্দ্রীয় বাহিনী, বোধহয় তার প্রোটেকশনের যে কেন্দ্রীয় বাহিনী, যাদের ড্রেস দেখে মনে হচ্ছে। হ্যাঁ, কোনো পুলিশ তো দেয়নি, এটা তো খুব লজ্জার ব্যাপার। না, সেই তো সবাই পাচ্ছে,
সব নেতাই পাচ্ছে এবং পশ্চিমবঙ্গের শাসকগুলোর নেতারাও দেখছি সবাই পাচ্ছে। ওটা না না, হ্যাঁ সেই শাসক পলিটিশিয়ানদের রক্ষা করতে গিয়ে শাসক দলেরই 300 জন খুন হয়ে গেছে, ভাবুন। ব্যাপারটা হচ্ছে যে কোচবিহারে যে জিনিস হচ্ছে, ব্যাপার কোচবিহারে যে পলিটিক্সটা, যে ধরনের পলিসিটা নেওয়া হয়েছে, যে ভয়ে পাইয়ে দিয়ে বিরোধী রাজনীতি করতে দেবো না, এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে, কিন্তু খেয়াল রাখতে হবে ভয়টা কিন্তু বুমেরাং হয়ে গিয়ে দাঁড়ায়। একটা স্টেজ আসে যখন মানুষ কিন্তু আর ভয়টাকে ভয় পায় না। এটা কিন্তু খুব চিন্তার ব্যাপার, যে যারা ভাবছে যে আমি ভয় দেখিয়ে আমি জিতবো, তারা কিন্তু খেয়াল রাখে আমি রাহুলদার কাছে আসবো। যদিও আপনার আপত্তি হয়তো হতে পারে, কিন্তু পরপর ঘটনাগুলোকে রাখুন। এই যে ভয়ের প্রশ্ন উঠে আসছে না, মালদার তৃণমূল নেতা তিনি ভয় পাচ্ছেন যে তিনি খুন হয়ে যাবে, সুতরাং তার সিকিউরিটির দায়িত্ব কার? দলের মধ্যে দলের কোন নেতা একের পর এক ঘটনা পরপর দেখুন, সেই দুলাল সরকার খুন থেকে বিভিন্ন সময় উঠে এসেছে যে রাজনীতি করবেন না, বাড়ির লোকজন বলছে রাজনীতিতে গেলে খুন হয়ে যেতে পারে। কেন এই আশঙ্কার জায়গাটা তৈরি হবে? তুমি তো ব্যক্তিগত কতগুলো কথা বলছো, যেগুলো ব্যক্তি কেন্দ্রিক কথা। কোথাও দাঁড়িয়ে কার সাথে কি গন্ডগোল, কোনো পার্সোনাল গন্ডগোল কিনা, ব্যক্তিগত গন্ডগোল কিনা, তার কোনো আমাদের কাছে উত্তর নেই, এখন অব্দি প্রমাণও নেই। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন ব্যবস্থা নেবে। এবং কারা করছে, বিহারের লোকরা কারা, তাদের কে উস্কানি দিচ্ছে, তারা বলছে শঙ্কুর দল এখানে আছে কিনা। সমস্যা হলো, সমস্যা হলো যেভাবে মানুষকে আজকে এনআরসি চিঠি দিয়ে ভয় দেখানো, যেভাবে আজকে এসআইআর করে মানুষের নাগরিকত্ব নিয়ে চেষ্টা করা হচ্ছে, সেটাই আসলে সেই ভয়ের জন্য মানুষের বিজেপি তার ভোট বাড়াচ্ছে, বাড়িয়েছে। রাজনৈতিক চাপানুতোরের মধ্যে একজন মানুষ কেন পড়বে? আমি তার রাজনৈতিক পরিচয়টা সরিয়ে রাখলাম। এই মলিনা বর্মন যিনি বলছেন যে আমার বিজেপি করাটা কি অপরাধ, আমার ওপর আবার হামলা হতে পারে, আমি বলছি তার বাড়িতে কেন হামলা হবে, তার ভাতের হাড়ি কেন ভাঙচুর করা হবে, তার বাচ্চাদের ওপর কেন হামলা ঘটনা ঘটবে, এটা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের নয়? কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট, বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার বিরুদ্ধে চার্জশিট ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহর দুটি ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা জমা, খবর ইডি সূত্রে। আর এই টাকা জমা পড়েছিল 2016 থেকে 2021-এর মধ্যে, এমনটাই রয়েছে চার্জশিটে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিশদ তথ্য দিতে পারেননি মন্ত্রী। তার বাড়িতে উদ্ধার হওয়া 40 লক্ষ টাকা নিয়েও কিছুই জানাতে পারেননি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, এমনই খবর সূত্রে। মামলার অনুমতি দেওয়া নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কি বলেছেন দেখুন। The ED had given certain documents in which they implicated his role as a minister in bribe cases, and in one of the raids some unaccounted money was also recovered from him. I went through the documents that were given to me, took legal opinion and sanctioned prosecution against the serving minister. ইডি চার্জশিট জমা দেওয়ার আগে একেবারে নিয়ম মেনে, মামলা শুরু করার আগে নিয়ম মেনে রাজ্যপালের অনুমতি দিতে হয়। রাজ্যপালের অনুমতি মেলেই তবেই মামলা শুরু করা যায়, বিচার প্রক্রিয়া শুরু হয়। আমি রাহুলদার কাছে আসবো। মন্ত্রী, যেহেতু মন্ত্রী কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে অভিযোগ, একটা বিষয় দেখুন রাহুলদা, মন্ত্রী চন্দ্রনাথ সিংহর নামে ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি, তার বাড়ি থেকে নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কোনো হিসেব দিতে পারছেন না মন্ত্রী। ইডি অনুমান করছে যে চাকরি বিক্রির টাকা এটা, না হলে এত টাকার হিসেব কেন দিতে পারছেন না মন্ত্রী? স্বপন কুমারের রহস্য রোমাঞ্চ সিরিজ ছোটবেলায় পড়েছে, প্রতি পদে পদে রোমাঞ্চ, প্রতিটি সময় শিহরণ, একটা করে নতুন অধ্যায়, একটা করে নতুন চ্যাপ্টার। আমরা সারদা থেকে নারদা থেকে শুনেই আসছি, পরপর শুনছি শিক্ষা দুর্নীতি, মুখ দুর্নীতি, বারবার তৃণমূল নেতাদের মেলাইন করা হচ্ছে, তাদের সব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জেলেও দেওয়া হচ্ছে। আজ অব্দি কিছু প্রমাণ করা গেছে কি? আজ অব্দি কোনো কিছু প্রমাণ করা গেছে কি? আজকে কেন সারদা নারদা হয়নি, কেন এখনো প্রমাণ করা যায়নি, কেন এত গতিস্পদ হচ্ছে আমরা প্রশ্ন করছি। যদি কোথাও কেউ কোনো অন্যায় করে থাকে বিচার হোক না, অপরাধ সাব্যস্ত হয়নি তো। সুতরাং এই যে বারবার নাটকটা চলছে, এই নাটকের নেপথ্য কারণ কি? ঠিক ভোট আসার আগেই কাশফুলের মধ্যে দুর্গাপুজোর যেমন কাশফুল ফোটে এবং নতুন করে একটা আরম্ভ হচ্ছে। এ তো চলবে, এ তো চলছে, নতুন তো কিছু নয় পাপিয়া। আজকে এটা নতুন আমরা জিনিস দেখছি না। চন্দ্রনাথ সিংহ যদি কোথাও দাঁড়িয়ে এভিডেন্স প্রমাণ না দিতে পারেন, ব্যবস্থা হোক, প্রমাণ হোক,
আজকে অব্দি সারদা ট্রায়াল মানদার পরে বহু তৃণমূল বরিষ্ঠ নেতাদের নিয়ে গিয়ে সুদীপ দা মদন দা করা হয়েছে, আজ অব্দি কোনটা প্রমাণ করা গেছে? কোনটা প্রমাণ হয়েছে? কেন আজকে দাঁড়িয়ে যে আরজি করে আজকে বর্ষবর্তী কেন সিবিআই আজ অবধি প্রমাণ করতে পারে? সত্যি এই রাহুলদার এই প্রশ্নগুলোর মুখোমুখি তোমাদের তো বারবার হতে হচ্ছে। সিবিআই কোনটার প্রমাণ দিয়ে একেবারে এক সেকেন্ড শঙ্কুর কাছে আসছি, অবশ্যই আসবো আশুতোষ তোমার কাছে। কোনটা প্রমাণ করতে পেরেছে সিবিআই? না শুনুন না, বলছি বান্ধবীর খাটের তলায় 1.5 কোটি টাকা পাওয়া যাবে, দেখা যাবে, লোকে দেখতে পাবে, তারপরে বলবে প্রমাণ চাই। 40 লক্ষ টাকা পাওয়া গেছে, অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পাওয়া গেছে। বলুন না সিবিআই প্রমাণ করতে হবে, টাকাটা কিসের ওইখানকার প্রমাণ। শুনুন প্রাইমা ফেসিতে বাবু তোমার বিষয়ে আসছি, তোমার বক্তব্য আসছে। প্রাইমা আরে আমার বক্তব্যটা বলতে দাও, আমি তো আমার কথাটা বলি, তারপরে তো তোমাকে কাউন্টার করব। আমার বক্তব্য আগে সিবিআই এর বক্তব্য শুনবো, আমার বক্তব্য সিবিআই কে কাউন্টার করুন। আরে ভাই এক সেকেন্ড, আমি সিবিআই রিপ্রেজেন্টেটিভ না। হ্যাঁ রিপ্রেজেন্টেটিভ তো আমি শুনুন, ঠান্ডা মাথায় শুনুন। সিবিআই এর আমার বক্তব্য হচ্ছে লুটে পুটে খেয়ে নিলে আবার সিবিআই ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রাইমা ফেসি স্যাটিসফাইড হয়েছেন রাজ্যপাল, তাই আজকে তদন্ত ডায়েরিতে চন্দ্রনাথ সিংহর নাম ছিল, নামের পাশে টাকার অঙ্ক লেখা ছিল। পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিংহ একাধিক চাকরির সুপারিশ করেছিলেন বলে একাধিক ব্যক্তির বয়ান উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। আমার অন্য কথা আছে এখানে, সম্পূর্ণ একদম ডিফারেন্ট। সেটা হচ্ছে যে সিবিআই এসব চুনো পুটি সব ছোট ছোট মাছ ধরছেন কেন? এই 1.5 কোটি টাকা হিসেব দিতে পারছেন না, 40 এটা তৃণমূলের কাছে কিচ্ছু না, এসব ধুলো। আরে হাজার কোটি টাকা যারা খেয়ে নিয়েছে, চাকরিগুলো খেয়ে নিয়েছে, সেগুলোকে ধরুন। আরে বিজেপিও তো ইনভলভ আছে, বিজেপি আপনি জানেন না, তৃণমূলের জানেন না। রাজাগোপাল বাবু প্লিজ, একটু রাজাগোপাল বাবুকে বলতে দিন, একদম একটু দাঁড়ান। কেউ তদন্ত করবেন না, সময় শেষ। রাজাগোপাল বাবুকে একটু বলতে দাও। আশুতোষ থামালাম। রাজাগোপাল বাবু আমি আশুতোষ শঙ্কু দুজনকেই থামালাম। রাজাগোপাল বাবু না, ব্যাপারটা হচ্ছে যে এই চন্দ্রনাথ বাবু সম্বন্ধে আমি জানতাম খুবই ভালো মানুষ, মানে আমার এই ধারণা ছিল শান্তিনিকেতনের লোকদের কাছে। কিন্তু আরও অ্যাকাউন্ট বাড়িতে যদি 40 লাখ টাকা পাওয়া যায় তাকে তো বলতে হবে যে কি কারণে এবং 1.5 কোটি টাকা যদি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে থাকে সেটাও তো বলতে হবে না। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে তৃণমূলের ভালো মানুষরাই যদি 1.5 কোটি 2 কোটির মধ্যে চলে যায়, তার মানে তাদের বলে অন্য যারা আছে আমরা দেখেছি কত টাকা জমেছে। সুতরাং বিজেপির চক্রান্ত। স্টুডিওতেই চলছে সেটা আমরা বুঝতে পারছি। এবার বুঝতেই পাচ্ছেন রাজ্য রাজনীতিতে তার কতটা আঁচ পড়েছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই তদন্তের দিকে।